ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই ওই। আজকে আমরা এবিটি এর টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করব। এটা পৃষ্ঠা এসসি 253 নম্বর পৃষ্ঠা আছে। এসসি 253, ঠিক আছে। ফিজিক্স পেপার আমরা অবশ্যই সলভ করছি। ফিজিক্সে শুধুমাত্র গাণিতিক, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। যে এসসি 253 পেজের যে অঙ্কগুলো আছে শুধুমাত্র গাণিতিক উদাহরণ, শুধুমাত্র সেগুলোর গাণিতিক সমস্যাগুলোর সলভ করবো আর বুঝে নেবো কিভাবে করতে হবে। ওকে, আমাদের চ্যানেলে 12-এর একটাও কোনো ভিডিও আপলোড করা হয়নি, কিন্তু তবে এক স্টুডেন্ট আমাদের বলে যে এই এবিটি টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করে দিতে, শুধুমাত্র গাণিতিক উদাহরণগুলো, গাণিতিক সমস্যাগুলো। তার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। তাছাড়া আমার কোনো ইচ্ছা ছিল না বানানোর, ঠিক আছে। আমরা তো 11-এর ভিডিও বানাচ্ছিলাম, 12 এখনো কোনো আপলোডই করা হয়নি, কোনো কনসেপ্টই জানি না কি করে হবে, তাই না। কিন্তু এই বলাই আমি এটা বানাচ্ছি, আমার কোনো ইচ্ছা ছিল না বানানোর জন্য, তাও বানিয়ে দিচ্ছি, নো প্রবলেম। তো আমরা এসসি 253 এবিটি টেস্ট পেপারের শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলো করতে চলেছি। তো প্রথম থেকে ভিডিওটা দেখবে, বেশিক্ষণ লাগবে না, অ্যাটাচ করে হয়ে যাবে। সহজ কোশ্চেন আছে, কোনো হবে না প্রবলেম। বেশিরভাগ কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এসেছে, এই 253 পেজের গাণিতিক উদাহরণগুলো, মানে সমস্যাগুলো প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়। ফার্স্টের কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 হলে 1.6 × 10⁻19 কুলম্ব হলে নিচের কোন অপশনটা ঠিক হবে না। অপশন কি কি দেওয়া আছে? অপশন 1 দেওয়া আছে 3.2 × 10⁻10 কুলম্ব। অপশন বি দেওয়া আছে 4.8 × 10⁻19 কুলম্ব। অপশন সি দেওয়া আছে 5.6 × 10⁻14 কুলম্ব। আর ডি দেওয়া আছে 6.4 × 10⁻12 কুলম্ব। আমরা চার্জের কোয়ান্টাইজেশন ফর্মুলাটা পড়েছি। চার্জের কোয়ান্টাইজেশন কি বলে? কিউ ইকুয়ালস টু এন ই, যেখানে এই যে এন আছে না, এই এনটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। এই ইলেকট্রনের সংখ্যা কখনো ফ্র্যাকশন বা পয়েন্টে হবে না, সবসময় কি হবে? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটা মনে রাখো, জাস্ট হয়ে গেছে কোশ্চেনের অ্যান্সার। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের আধান, আর কিউ হলো এই যেগুলো দেওয়া আছে অপশনগুলো, সেই অপশনগুলোর আধান, ঠিক আছে। এবার আমরা কি করব? এন ইকুয়ালস টু কিউ বাই ই, এটা করে কিউর মান এগুলো বসিয়ে দেখব কোনখানে এন পূর্ণ সংখ্যা আসছে না। যেখানে পূর্ণ সংখ্যা আসবে না সেই চার্জটা সম্ভব না, তাহলে এরকম ভাবে আমরা কোশ্চেনটা সলভ করবো। অপশন চেক করতে হবে জাস্ট, আর কিছু না। যদি ফার্স্ট অপশন চেক করি, এন ইকুয়ালস টু কিউ বাই ই। ই হচ্ছে ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম্ব, আর কিউ প্রথমে কি বসাবো? এটা 3.2 × 10⁻19 কুলম্ব। এটা দেখো আসছে 2 × 10, 0 হবে 10⁹, 2 × 10⁹ আসছে। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, ইন্টিজার হলে এটা সম্ভব, তাহলে প্রথম অপশনটা এটা রয়েছে, সেটা সম্ভব। সেকেন্ড অপশনটা যদি চেক করি, সেকেন্ড অপশন কি আছে? 4.8 × 10⁻19 কুলম্ব ডিভাইডেড বাই 1.6 × 10⁻19 কুলম্ব। এটা দেখো চেক করলে 3×48 হয়, 3, এন এর মান 3 আসছে। এন 3 একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, তাহলে এটাও সম্ভব চার্জ। আমি কি বলেছি? এনটাকে পূর্ণ সংখ্যা হতে হবে, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেই অপশনটা কারেক্ট হবে না। 5.6, এটা যদি চেক করি, 5.6 × 10⁻14 কুলম্ব ডিভাইডেড বাই 1.6 × 10⁻19 কুলম্ব। এটা যদি করো, এটা কত আসবে? 3.5 আসবে হয়তো, চেক করে দেখো। 3.5, 5.6 ডিভাইডেড বাই 1.6, হ্যাঁ 3.5 আসছে। কিন্তু 3 পয়েন্ট যদি 5 আসেও,
এটা কেটে করা হচ্ছে নিচে 10⁻⁻5, উপরে গেলে +5, মানে 35 × 10⁻⁴। তাহলে এটাও দেখো একটা ইন্টিজার, পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা হলে সেটা সম্ভব। তার পরের অপশনটা যদি চেক করো, 64 আছে, পরের অপশনটা চেক করলে কত হবে দেখো, 6.4 10⁻⁻12 ডিভাইডেড বাই 1.6 10⁻⁻19, এটাও আসবে 4 × 12 7 10⁻7। তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা কোনটা অপশন হলো না? সবগুলোই তো হয়ে গেল ঠিক, তাহলে ভুল কোনটা? অপশন তো ঠিকই আছে। তাহলে কোশ্চেনটা হয়তো এখানে কিছু মিস্টেক করা আছে, তাই না? প্রত্যেকটাই অপশন ঠিক হচ্ছে, কোশ্চেনটা ভুল আছে। প্রত্যেকটাই হবে ঠিক, নয় বলেছে যেহেতু প্রত্যেকটাই হবে, কারণ প্রত্যেকটা ইন্টিজার আসছে। তো ফার্স্ট কোশ্চেনটা কিছু একটা ভুল আছে। ওকে, সেকেন্ড যে কোশ্চেনটা দেখছে দেখো, এটা শর্ট 1 সেকেন্ডে বলে দেওয়ার আমি উপায় বলে দিচ্ছি। দেখো, এটা 16 ঘরের নামটা, 16 × 32, 3 × 48, প্রত্যেকটা দেখো ইন্টিজার আসছে, পূর্ণ সংখ্যা আসছে। 3.5 14 আছে নিচে গিয়ে, উপরে ইন্টিজার 4 × 64, হলো কি হলো না, এরকম দেখতেও হবে না, এরকম করে করে দেখতেও হবে না, চোখে দেখবে অ্যান্সার হয়ে যাবে। ওকে, সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, গোলীয় তরল ফোঁটা আছে, ওটা ভেঙে 8টা ছোট ছোট ফোঁটা তৈরি করেছে। তো এই ছোট ছোট ফোঁটাগুলোর ধারকত্ব কত হবে সেটা নির্ণয় করতে হবে। বড়টার ধারকত্ব দেওয়া আছে 1 মাইক্রোকুলম। একটা বড় তরল ফোঁটা আছে যেটার ধারকত্ব 1 মাইক্রোকুলম, এটা ভেঙে 8টা এরকম একই আকৃতির একই ব্যাসার্ধের ছোট ছোট গোলক তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8, এই ছোটগুলোর ধারকত্ব বার করতে হবে। খুব সিম্পল জিনিস, পরীক্ষায় এরকম ভাবে লিখে করার দরকার নেই, এমসিকিউ আসলে আমি লিখে করছি যাতে বুঝতে পারো। এই বড়টার ব্যাসার্ধ প্রথমে ধরে নেবো, পুরো বড় গোলকটার ব্যাসার্ধ, বড় গোলকটির ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর, আর এই ছোটগুলো যেগুলো তৈরি হয়েছে সেগুলোর ব্যাসার্ধ ধরে নিলাম স্মল আর। ছোট গোলকটির বা গোলকগুলির, গোলকগুলো আছে না অনেকগুলো গোলক, গোলক গুলির ব্যাসার্ধ স্মল আর। এবার দেখো আমি একটা ফর্মুলা বলছি, মনে রাখবে, হয়তো তোমরা পড়েওছো, ক্যাপাসিটেন্স মানে গোলকের ধারকত্বের ফর্মুলা কি হয়, 4πε0 আর। এই ক্যাপিটাল আর মানে বড় গোলকটার ধারকত্ব লেখা আছে এখানে, যেটা কোশ্চেনে বলা আছে 1 মাইক্রোকুলম। দেখো এই বড়টা ভেঙেই তো এগুলো তৈরি হয়েছে, মানে এগুলো জুড়ে আবার এই বড়টা তৈরি করা যাবে, মানে বড়টার আয়তন এগুলোর প্রত্যেকটার আয়তনের সাথে সমান হবে। বড়টার আয়তন ধরো 4πr³ হয়, ছোটটার আয়তন কি হবে 4/3πr³, তাই তো? হয়ে গেল ভুল। কটা গোলক আছে ছোট ছোট? একটা আছে না, 8টা আছে। তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে না হলো। এবার দেখো এখান থেকে স্মল আর কিউব কি পেয়ে যাচ্ছি, ক্যাপিটাল r³/8, মানে স্মল আর পেয়ে যাচ্ছি ক্যাপিটাল আর ডিভাইডেড বাই 2, ক্যাপিটাল আর ডিভাইডেড বাই 2। আচ্ছা, ছোটগুলোর ধারকত্ব বার করতে হবে, তাহলে ছোটটার ধারকত্ব কত হবে, 4πε0 স্মল আর, 4πε0 স্মল আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল r/2। এইটুকু দেখো কার হচ্ছে, এইটুকু তো বড়টার ধারকত্ব যেটা দেওয়া আছে 1 মাইক্রোকুলম ডিভাইডেড বাই 2, তাহলে এত কত আসলো, হাফ মাইক্রোকুলম, যেটা অপশন দেওয়া আছে ফার্স্ট অপশনটাই, ওটা মাইক্রোকুলম তো, হ্যাঁ ওটা মাইক্রোকুলম, মানে অপশন এ হবে 1/2 মাইক্রোকুলম। ঠিক আছে, তাহলে এরকম কোয়েশ্চেন আরো আসতে পারে, এটা 2 নম্বর কোয়েশ্চেনও আসতে পারে, 1 নম্বর কোয়েশ্চেনও আসতে পারে। এরকম বলে দেবে একটা বড় গোলক ভেঙে ছোট ছোট গোলক হলো, বা
অনেকগুলো ছোট গোলক মিলে একটা বড় গোলক হলো, একটা বড় থেকে ভাঙতে পারে, ওই ভাঙা জিনিসগুলোই জুড়ে একটা বড় তৈরি হতে পারে। তাই এটা এরকম লং কোয়েশ্চেনেও আসতে পারে, লং বলতে 3-2 মার্কসের। ঠিক আছে, যতগুলো গোলক বলবে ততগুলো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। শুধু আয়তনটা মনে রাখো, আয়তন সেম হবে, বড় গোলকটার সাথে এই ছোটগুলো সবগুলোর অ্যাডিশন হয়ে আয়তন। আর আমরা ধারকত্বর ফর্মুলা জানি 4πε0 r, rটা কি ব্যাসার্ধ। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে, সেকেন্ড 3 নম্বর কোয়েশ্চেনটা আমি বলে দিচ্ছি, বলছে একটি বর্তনীতে আর ব্যাসার্ধ আর এল দৈর্ঘ্য হবে, ওখানে ভুল দেওয়া আছে, আর দৈর্ঘ্য না এল দৈর্ঘ্য হবে, এল দৈর্ঘ্যের ফিউজ শ্রেণী সমবায় যুক্ত নিরাপদ প্রবাহ মাত্রা। এটা সিম্পল জিনিস, নিরাপদ প্রবাহ মাত্রার ক্ষেত্রে 3 নম্বর কোয়েশ্চেনটা কি আছে, নিরাপদ প্রবাহ মাত্রা, নিরাপদ প্রবাহ মাত্রা I প্রপোর্শনাল টু r⁻³ হয়, r⁻³ হয়। ঠিক আছে, এই নিরাপদ প্রবাহ মাত্রা ওই ফিউজ তারের ব্যাসার্ধের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভরশীল না, এই দৈর্ঘ্যের উপর নির্ভরশীল না, এটা কিন্তু বইয়ে লেখা ছিল, লক্ষ্য করে দেখবে নিরাপদ প্রবাহ মাত্রার যেখানে ডেরিভেশনটা করা আছে সেখানে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল না এই নিরাপদ প্রবাহ মাত্রা, ব্যাসার্ধের উপর নির্ভরশীল। তাহলে অপশন কোনটা হবে এটার, বি, অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। নিরাপদ প্রবাহ মাত্রা ব্যাসার্ধের 3/2 সাথে প্রপোর্শনাল বা সমানুপাতিক হবে। ঠিক আছে, এরপরে 6 নম্বর গাণিতিক উদাহরণ আছে, মানে গাণিতিক প্রশ্ন হিসেবে 6 নম্বর কোয়েশ্চেনটা গাণিতিক সমস্যার মধ্যে পড়ছে। কোয়েশ্চেনটা কি বলেছে, দুটি সমান পাক সংখ্যার সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত 1.2। তাহলে দুটো সলিনয়েড আছে, একটা সলিনয়েড একটা সলিনয়েড, এখানে পাক সংখ্যা মানে এন, এন এতদিন যখন পরীক্ষা কাছে চলে এসছে 21 তারিখ পরীক্ষা, তোমরা এইটুকু যেহেতু নিশ্চয়ই জানো, সলিনয়েডের পাক সংখ্যা এন দিয়ে চিহ্নিত করে, তাই না, এন দিয়ে চিহ্নিত করে, তাহলে পাক সংখ্যা বলে দিয়েছে সেম, আর এটার দৈর্ঘ্যের অনুপাত মানে দৈর্ঘ্য L1, প্রথমটার যদি L দৈর্ঘ্য হয় মানে L1 দৈর্ঘ্য, এটা L2 দৈর্ঘ্য, L1 বলে দিয়েছে মানে L1 আর L2 অনুপাত দিয়েছে 1.2, আর কি দিয়েছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি এটার ব্যাসার্ধ R1 এটা R2 হয়, R1 R2 ব্যাসার্ধ এটা 1.2, ব্যাসার্ধ আর দৈর্ঘ্যের অনুপাত 1.2, সলিনয়েডের সাবেশাঙ্কের অনুপাত বার করতে হবে। সলিনয়েডের সাবেশাঙ্ক কি হয়, এল দিয়ে চিহ্নিত করে, μ0 n স্কয়ার a বাই এল। ওকে, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। তাহলে আমরা সাবেশাঙ্কের এই সলিনয়েড দুটোর সাবেশাঙ্কের অনুপাত বার করতে হবে। তাহলে দেখো এন তো সেম, পাক সংখ্যা সেম, তাহলে মিউ তো সেমই, এ আর এল এর উপর নির্ভর করছে। আচ্ছা, সলিনয়েড একটা কি হবে পাই আর স্কয়ার, তার মানে এই যে সাবেশাঙ্ক এল, এটা আর স্কয়ারের সাথে, আরে ক্ষেত্রফল কি হয় পাই আর স্কয়ার হয় না, এটা সলিনয়েডের পাক সংখ্যা, বৃত্তর মতো এরকম হবে না, ভেতরে দেখতে এরকম হবে, তাহলে বৃত্ত হয় পাই আর স্কয়ার, এটা সলিনয়েডের সাবেশাঙ্ক আর স্কয়ার এর সাথে সমানুপাতিক আর দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা L1 আর L2 অনুপাত কি পাবো, L1 ডিভাইডেড বাই L2, আর স্কয়ারের সাথে সমানুপাতিক, প্রথমটার ব্যাসার্ধ R1 পরেরটার ব্যাসার্ধ R2 ইনটু দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, প্রথমটার দৈর্ঘ্য যদি L1 হয় মানে L2 ডিভাইডেড বাই L1। আচ্ছা, এটা লিখতে পারি R1 বাই R2 তার হোল স্কয়ার ইনটু L2 L1, এটার অনুপাত দেওয়া আছে 1:2 মানে 1 ডিভাইডেড বাই 4 ইনটু এটার অনুপাত দেওয়া আছে L1 ডিভাইডেড বাই L2 দেওয়া আছে 1.2,
মানে 1/2, 1:2। তাহলে L2 ডিভাইডেড বাই L1 কি হবে? 2:1 হবে। L2 ডিভাইডেড বাই L1 2:1। তাহলে এটাও কত আসলো? 1:2। তাহলে এটা সাবেশাংখের অনুপাত কি হবে? 1:2, যেটা অপশন এ তেই দেওয়া আছে। অপশন এ হবে এটা রাইট আনসার। তাহলে তোমরা কি মনে রাখবে? সাবেশাংখ মনে রাখবে সলিনয়েডের কি হয়? মিউ0 n স্কয়ার a বাই l। এল আর স্কয়ারের সাথে প্রপোর্শনাল আর দৈর্ঘ্যের সাথে ব্যাসানুপাতিক। এই জিনিসটা মনে রাখলেই হয়ে যাবে। পাক সংখ্যা তো সেম বলেছিল। তাহলে এ এল ইকুয়ালস টু মিউ0 n স্কয়ার a বাই l। এই সূত্রটা মনে রাখো, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নোট করে রাখো। সেকেন্ড কোন কোশ্চেনটা আছে, এর পরেরটাই আছে 7 নম্বরটাই গাণিতিক সমস্যার মধ্যে পড়ছে। আর যারা জানো না তারা জেনে নাও, এখানে শুধুমাত্র এই ভিডিওটায় গাণিতিক সমস্যাগুলোর সমাধান হচ্ছে, অন্য কোনো সমাধান হচ্ছে না। এবিটিএ 253 পেজ। ঠিক আছে, তাহলে 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে? 50 হার্জ কম্পাঙ্কের একটি এসি বর্তনীতে আরএমএস প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার। কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ, আর আরএমএস প্রবাহ মাত্রা আরএমএস দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রা 0 থেকে এত সেকেন্ড পর কত হবে? প্রবাহ মাত্রা প্রথমে 0 আছে, 0 থেকে t ইকুয়ালস টু 1/300 সেকেন্ড পর প্রবাহ মাত্রা কত হবে, এটা বার করতে হবে। ওকে, এটা সময় দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর প্রবাহ মাত্রার আরএমএস ভ্যালু দেওয়া আছে। দেখো আমরা এসি বর্তনীর ক্ষেত্রে কি জানি? এসি বর্তনীর ক্ষেত্রে আমরা জানি, এটা মনে রাখবে, I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি। এটা জানি তো এসি বর্তনীর ক্ষেত্রে I হলো টি সময় পরে প্রবাহ মাত্রা কত হবে, এই জিনিসটাই কি I। আচ্ছা, I, তাহলে এখান থেকে IRMS যদি দেওয়া থাকে তাহলে আমরা I0 ক্যালকুলেট করতে পারি, কারণ IRMS সমান আমরা জানি I0/√2। এটা মনে রাখবা, IRMS কি হয়? I0/√2। তাহলে IRMS দেওয়া আছে, I0 এর মান দরকার, তাহলে I0 কি হবে? IRMS ইন্টু √2। IRMS 5 অ্যাম্পিয়ার ইন্টু √2। তাহলে I0 এর মান পেয়ে গেলাম। তাহলে I0 এর মান বসাবো 5√2 সাইন, দেখো ওমেগা দেওয়া নেই, আছে ফ্রিকোয়েন্সি দেওয়া। আর একটা জিনিস মনে করাই, আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2πf। জানি কি জানি না? যদিও এই চ্যানেলে 12 এর একটাও ভিডিও আপলোড করা হয়নি, তবুও একজনের রিকোয়েস্টে এটা বানানো হচ্ছে, তাই বলে দিচ্ছি। মনে রাখবে ওমেগা ইকুয়ালস টু 2πf, যেখানে f হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ, মানে 2 × 50 পাই। তাহলে ওমেগার মান পেয়ে গেলাম 100 পাই। আর এখান থেকে বসিয়ে দেবো 100 পাই। আচ্ছা, টি এর মানও দেওয়া আছে, দেখো 1/300 সেকেন্ড। আচ্ছা, এটা করলে 5√2 সাইন π/3, সাইন π/3 মানে √3/2। সাইন 16 মান কত হয়? √3/2, এটা √2 হবে। এটা যদি এরকম ভাবে বার করতে চাও, 5√2 × √2 × √3 ডিভাইডেড বাই 2√2। আচ্ছা, √2 × √2 কি হয়? 2 হয়। 5√3 ডিভাইডেড বাই √2। কোশ্চেনে কিরকম ভাবে অ্যান্সার দেওয়া আছে এটা অনুযায়ী তোমাকে লিখতে হবে। হ্যাঁ, কোশ্চেনে বি নম্বর যে অ্যান্সারটা সেটা এরকম ভাবে দেওয়া আছে, 5√3/2, এটা মানে এটা। তাহলে অ্যান্সার হয়ে গেল। তো তোমাদের কি মনে রাখতে হবে? এসি বর্তনীর ক্ষেত্রে টি সময় পরে প্রবাহ মাত্রা কত হয়? I0 সাইন ওমেগা টি, আর ওমেগার ভ্যালু হয় 2πf। IRMS ইকুয়ালস টু হয় I0/√2। এইটা সিম্পল কোয়েশ্চেন, তো তোমাকে মনে রাখতে হতো এটা, জাস্ট এভাবে ক্যালকুলেট করতে হবে।
কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন বি। দেখো এরপরে কোথায় গাণিতিক উদাহরণ দেওয়া আছে? 9 নম্বরটা। 9 নম্বর কোশ্চেনটাই গাণিতিক উদাহরণ। ঠিক আছে, গাণিতিক সমস্যা, শুধু উদাহরণ বলছি বারবার। 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে? কোথায় গেল? হ্যাঁ, বলছে একটি টি দৈর্ঘ্যের ক্ষুদ্র রৈখিক বস্তু একটি অবতল দর্পণের অক্ষ বরাবর ইউ দূরত্বে আছে। দর্পণের ফোকাস দূরত্ব এফ হলে প্রতিবিম্বের দূরত্ব কত? কি দেওয়া আছে? বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে টি, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে টি, ফোকাস দৈর্ঘ্য তো দেওয়া আছে এফ, ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে এফ। বস্তুটাকে অক্ষ বরাবর রেখেছে। কোথায় রেখেছে? অক্ষ বরাবর, ইউ দূরত্বে। বস্তুর দূরত্ব ইউ, কিন্তু কিভাবে রেখেছে? অক্ষ বরাবর। কিভাবে রেখেছে? অক্ষ বরাবর। ওকে, আচ্ছা, বলেছে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তো এই অ্যান্সারটা কি করে করব? আচ্ছা, কোন দর্পণ কি ধরনের দর্পণ বলেনি? অবতল দর্পণ, হ্যাঁ অবতল দর্পণ। দেখো দর্পণের সূত্র জানি কি, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। যদি আমি ডেরিভেটিভ করি এটাকে, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউ, ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, মাইনাস 1/v স্কোয়ার ডিভি ডিইউ প্লাস, নয় মাইনাস হবে, মাইনাস 1/u স্কোয়ার, এটা এফ জিরো। ওকে, আচ্ছা এখান থেকে ডিভি ডিইউ এর মান পেয়ে যাবো। ডিভি ইউ এর মান কি পাচ্ছি? মাইনাস ভি স্কোয়ার, মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। আচ্ছা, এবার দেখো অক্ষ বরাবর যেহেতু রেখেছে বস্তুটাকে, অক্ষ বরাবর যদি রাখি তাহলে তার রৈখিক বিবর্ধন কত হয়? মানে অক্ষীয় বিবর্ধন, রৈখিক বিবর্ধন না, অক্ষীয় বিবর্ধন। অক্ষ বরাবর রেখেছে, অক্ষ বরাবর রাখলে আহ অক্ষীয় বিবর্ধন কত হয়? ডিভি ডিইউ মডিউলাস। তাহলে এটা কত আসলো? ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। আসলো কি আসলো না? আচ্ছা, আবার দর্পণের সূত্র দেখো, 1/v 1/u 1/f। আমি এটাকে বোথ সাইড ইউ দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই ইউ বাই ইউ, বোথ সাইড, বোথ সাইড কি করলাম? ইউ দিয়ে মাল্টিপ্লাই করলাম। ইউ বাই ভি প্লাস ইউ ইকুয়াল টু ইউ বাই এফ। এটা কিন্তু 2 নম্বর বা 3 নম্বরে আসবে। এমসিকিউতে যদি আসে তোমরা রেজাল্টটা মনে রাখবে, রেজাল্টটা একটু পরেই বেরোবে। এটা আসলে 2 নম্বরের কোশ্চেন, হর্স এই কোশ্চেনটা ছিল। এটা আসলো। ওকে, আসলো কি আসলো না? দেখো এবার এখান থেকে আমরা ইউ বাই ভি এর মান বার করবো। ইউ বাই ভি কত আসবে? ইউ বাই এফ মাইনাস 1। ইউ বাই ভি এর মান কত আসলো? ইউ মাইনাস এফ ডিভাইডেড বাই এফ। এটা এত দূর দূর এসছে, ইউ বাই ভি ইউ মাইনাস এফ ডিভাইডেড বাই এফ। বিবর্ধনের বিবর্ধনের সূত্রটা কি হয়? এম ইকুয়ালস টু ভি বাই ইউ, এম ইকুয়ালস টু ভি বাই ইউ। এই যে এইখান থেকে আসছে, দেখো এটাকে 1 নম্বর দাও, 1, এই যে অক্ষীয় বিবর্ধন এম এ 1 নম্বর থেকে আসছে, এটার হোল স্কোয়ার, ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। ইউ বাই ভি এর মান কি পেয়েছি? ইউ বাই ভি এর মান কি পেয়েছি? ইউ মাইনাস এফ ডিভাইডেড বাই এফ। 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, এটার মান পেয়ে গেছি, এখানে বসাতে হবে। আচ্ছা ভি বাই ইউ, তাহলে এটাকে ভি বাই ইউ করো, মানে এফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ। এইটার মান এখানে বসাবো, এফ ইউ মাইনাস এফ, এটার হোল স্কোয়ার। আচ্ছা, এবার প্রতিবিম্বের দৈর্ঘ্য বার করতে হবে। বিবর্ধন কি হয়? ভি বাই ইউ,
হয় কি হয় না? কিন্তু আমাদের দেওয়া আছে কি বস্তুটার দৈর্ঘ্য টি, বিভব সাথে বস্তুর দৈর্ঘ্য মাল্টিপ্লাই করলেই কি পেয়ে যাব প্রতিবিম্বের দৈর্ঘ্য। কারণ m ইকুয়ালস টু ভি বাই ইউ, এখান থেকে ভি পেতে গেলে m ইন্টু ইউ করতে হয়। ঠিক, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য টি মাল্টিপ্লাই এফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ তার হোল স্কয়ার। এই অপশনটা কোথায় আছে সেটা চেক করতে হবে। অপশন বি তে এটা আছে এফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ তার হোল স্কয়ার ইন্টু টি। দেখো এটা তো বড় কোয়েশ্চেন, এরকম সলভ করে বার করতে হয়, কিন্তু যদি এমসিকিউ তে দেয় তাহলে আমরা কি মনে রাখবো, রেজাল্টটা মনে রাখবো। কারণ এটা হটসক ছিল, এটা 2 নম্বর বা 3 নম্বরে দেওয়ার চান্স খুব বেশি আছে, তাই এটা আমরা রেজাল্টটা মনে রাখবো, এমসিকিউ তে দিলে এটা কাজে লাগবে। তাছাড়া আমি পুরোপুরি এরকম ডেরিভেশন করে দিলাম কিভাবে এটা আসে। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো। নেক্সট কোয়েশ্চেন কোনটা আছে, 10 এমসিকিউ 10। আমরা কি করছি, এবিটি টেস্ট পেপার সলভ এসসি 253। এটা কত নম্বর সেট, 23 নম্বর সেট, লাস্ট সেট এর একদম এবিটি এর, হয়তো লাস্ট সেট আমি জানি না, হ্যাঁ এটা লাস্ট সেটই, হয়তো লাস্ট সেট। এরপরে কোনো সেট আছে কিনা তোমরা কমেন্ট করে জানাবে, আর যেটা সেট লাগবে সেটা কমেন্ট করে জানালে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, 10 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখবো। 10 নম্বর কি কোয়েশ্চেন আছে, বলেছে অসমবর্তিত আলো জলতলের ওপর আপতিত হলো, যে আপতন কোণের জন্য প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মিদ্বয় পরস্পর লম্ব হয় তা কত। একটা অসমবর্তিত আলো জলতলের ওপর আপতিত হয়েছে, প্রতিফলিত প্রতিসৃত লম্ব হবে। ও, এটা তো বুস্টারের সূত্র থেকেই হয়ে যাবে। বুস্টারের সূত্র আমরা কি পাই, tan ip ইকুয়ালস টু মিউ। আচ্ছা আমি একটু বলে দিই কোনটা কি। এই যে আইপি দেখছো, আইপিটা হচ্ছে আপতন কোণ, আর মিউটা দেখছো, মিউটা হচ্ছে যেই এখানে আপতিত হবে, মানে আপতন তল, সেই আপতন তলের মিউ হবে। ওকে, জলে আপতিত হয়েছে, জলের মিউ, জলের মিউ দেওয়া আছে, জলের মিউ দেওয়া আছে 4/3। tan ip সমান 4/3, এখান থেকে আইপি পেয়ে যাচ্ছি tan ইনভার্স 4/3। এটা বুস্টারের সূত্র থেকেই হয়ে যাচ্ছে। বুস্টারের সূত্র এটা একবার দেখে নেবে, যেগুলো আমি কোয়েশ্চেন করাচ্ছি তার রিলেটেড ডেরিভেশন ব্যাখ্যা ওইসব কিছু পড়ে নেবে, একবার হয়ে যাবে। tan ip মিউ, আইপি কি আসলো tan ইনভার্স 4/3, এটা আছে সি নম্বর অপশনে tan ইনভার্স 4/3। আচ্ছা পরের কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন বলেছে, Na ধাতুর সূচনা তরঙ্গ 6780 হলে কার্য অপেক্ষক কত। কার্য অপেক্ষক কোয়ান্টাম থেকে দিয়েছে, Na ধাতুর সূচনা তরঙ্গ, Na ধাতু বলে দিয়েছে, কোন ধাতু আমার কোনো জানার দরকার নেই, তরঙ্গ নিয়ে খেলা হবে শুধু। তরঙ্গ দেওয়া আছে, তরঙ্গ কত আছে ল্যামডা, ল্যামডার মান দিয়েছে 6780 অ্যাংস্ট্রম। কার্য অপেক্ষক বার করতে হবে, কার্য অপেক্ষক। আচ্ছা কার্য অপেক্ষক বার করতে গেলে একটা সিম্পল ফর্মুলা আছে, যে কার্য অপেক্ষক সমান এইচ নিউ, নিউ নট লেখে অনেকে, এইচ নিউ, এখান থেকে এইচ সি বাই ল্যামডা হয় কার্য অপেক্ষক, যেখানে সি, সিটা কি, সিটা হলো আলোর গতিবেগ, ল্যামডা হলো এই যেটা দেওয়া আছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য, আর এই ডাব্লুটা হলো কার্য অপেক্ষক। ঠিক আছে, ডাব্লুটা হলো কার্য অপেক্ষক। আর এই যে এইচ, এইচ একটা ধ্রুবক, আমরা জানি 6.63 ইন্টু 10⁻−34 হয় না, হ্যাঁ 10⁻−34ই হয়, 34.27 এরকম হয়, ঠিক আছে 34। এবার একটা জিনিস কথা বলছি, কাউকে বলবা না, এটা একটা শর্টকাট নিয়মও আছে, এত কিছু করার দরকার নেই, কাউকে বলবা না কিন্তু, কাউকে বললে কিন্তু হবে না, তোমার তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে, কাউকে বলবা না। দেখো কার্য অপেক্ষকের একটা সিম্পল ফর্মুলা আছে, 12400 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই ল্যামডা অ্যাংস্ট্রম এককে।
তাহলে দেখো কোনো কিছু চেঞ্জ করতে হলো না। সেন্টিমিটার, মিটার, তরঙ্গ দৈর্ঘ্যকে সেন্টিমিটার এককে চেঞ্জ করো, মিটার এককে চেঞ্জ করো, কিচ্ছু করার দরকার নেই। এই ফর্মুলাটা মনে রাখো, 12400 ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা ইন অ্যাংস্ট্রম এককে। তাহলে ল্যামডা কত দেওয়া ছিল এটার? 6780 অ্যাংস্ট্রম। হ্যাঁ, তাহলে এটাও অ্যাংস্ট্রম একক। এখানে কি বসাতে বলেছে? অ্যাংস্ট্রম একক বার করতে বলেছে। ইলেকট্রন ভোল্ট মানে এটা কার্য অপেক্ষকের কি হয়? একক হয়। তাহলে 12400 ইলেকট্রন ভোল্ট, ল্যামডা আছে 6780। এই ফর্মুলাটা কাউকে বলবো না, কাউকে যদি বলো হবে না, তুমি পারবো না, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? 12400 ডিভাইড বাই 6780, এবার এটাকে ক্যালকুলেট করো। ক্যালকুলেটর তো থাকবেই কাছে, আর কি আছে? ক্যালকুলেটর আছে, সব আছে। 6780, হ্যাঁ কত আসছে? ও এটা 1200 লিখেছি, 12400, 12400 কি বললাম? 12400 ডিভাইডেড বাই যেই তরঙ্গ দেবে সেটার তরঙ্গ দিয়ে মাল্টিপ্লাই করো। দেখো অ্যান্সার একবারই বেরিয়ে যাবে। তোমরা যদি এটা দিয়েও ক্যালকুলেট করতা একই আসতো, কিন্তু সময় বেশি লাগতো। প্রথমে এই অ্যানস্ট্রমটাকে সেমিতে নিয়ে যেতে হতো, সেমিতে কনভার্ট করতে হতো, তারপরে আবার সি দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, অনেক ঝামেলা। সিম্পল ফর্মুলা মনে রাখো, কার্য অপেক্ষক 12400 ডিভাইড বাই ল্যামডা 1.8 ইলেকট্রন ভোল্ট। এটা কোন অপশন দেওয়া আছে? এটা হয়তো অপশন এ তেই দেওয়া আছে, ঠিক আছে। এবার যদি এনার্জি বার করতে বলে, এনার্জি ফর্মুলাতেও তোমরা এটা লাগাতে পারো, 12400 ডিভাইডেড বাই ল্যামডা, যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, বা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে বা এটার নিউ দেওয়া থাকে। কম্পাঙ্ক দেওয়া থাকলেও, কোনো কিছুর কম্পাঙ্ক দেওয়া থাকলে যদি তার এনার্জি বার করতে বলে, এই ফর্মুলাটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। কারণ কার্য অপেক্ষক বা কার্য মানে কি? এনার্জি। তাই কম্পাঙ্ক দেওয়া থাক বা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাক, এরকম একটা কোয়েশ্চেন আছে, এই সেটাই আছে। এনার্জি বার করার সময় 12400 ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে। ল্যামডা কিসে হবে সেটা মনে রাখো, শুধু ইলেকট্রন ভোল্টে, সরি ল্যামডা হবে অ্যাংস্ট্রমে, আর যেই কার্যপেক্ষক সেটার অ্যান্সার বেরোবে ইলেকট্রন ভোল্টে, ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। ল্যামডাটা অ্যাংস্ট্রম এককেই হবে। এরপরে কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আর একটা লাস্ট আছে, না দুটো আছে। এমসিকিউ গাণিতিক সমস্যার দুটো কোয়েশ্চেন আছে, সেটা হলো 12 নম্বর অ্যান্সার কোয়েশ্চেনটা। দেখো 12 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় ও তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত। ও সিম্পল কোয়েশ্চেন ভাই। হাইড্রোজেন পরমাণু বলেছে দ্বিতীয় আর তৃতীয় কক্ষের বেগের অনুপাত। আচ্ছা, বেগ, বেগ মনে রাখো কক্ষপথের সাথে ব্যস্তানুপাতিক হয়, মনে রাখবা। হাইড্রোজেন পরমাণুর বেগ তার কক্ষপথের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। কত কত কক্ষ নম্বর দিয়েছে? দ্বিতীয় আর তৃতীয়। তাহলে বেগ দ্বিতীয়টার কি হবে? 1/2। বেগ তৃতীয়টার কি হবে? 1/3। তাহলে বেগের অনুপাত কি হবে? দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে 3/2। অপোজিট বলেছে, যেটা দেওয়া থাকবে সেটার ইনভার্স। দেওয়া ছিল দ্বিতীয় তৃতীয়, পেয়ে গেলাম তৃতীয় দ্বিতীয়। দেওয়া ছিল দ্বিতীয় তৃতীয়, পেয়ে গেলাম তৃতীয় দ্বিতীয়। তাহলে বেগ বললে যে অনুপাত দেওয়া থাকবে তার ইনভার্স, কক্ষপথ দেওয়া থাকলে। কত নম্বর এটা? সি, অপশন সি। হাইড্রোজেনের বেগ তার ইলেকট্রনের কক্ষপথের সাথে ব্যস্তানুপাতিক হয়, যেটা দেওয়া থাকবে তার ইনভার্স। ওকে, ঠিক আছে। পরের লাস্ট কোয়েশ্চেন, মানে এমসিকিউ লাস্ট গাণিতিক উদাহরণ এখনো আছে 2-3-এর 1-এর। এটা তো সিম্পল জিনিস, বলেছে এ প্লাস এ বার, এটার মান কত? হ্যাঁ, এটা সিম্পল কথা, এ প্লাস এ বার, এ প্লাস এ বার। আচ্ছা, এই যে এ বারটা দেখতে পাচ্ছ, এটার মানে হলো যা দেখবা তার উল্টো হবে। আর তোমাকে আরো ছোট করার জন্য বলে দিল, তোমার কাছে আছে 1 আর 0, এটা তো আমরা জানি। 1
আর 0, 1 আর 0 আছেই তোমার কাছে এই দুটো বুলিয়ান অ্যালজেব্রার, তাই না? তার মানে 1 যদি হয় তার বার করলে হয়ে যাবে সেটা 0, যদি 0 হয় তার বার করলে হয়ে যাবে সেটা 1। এ বারের এটাই কাজ, যা দেখবা আর উল্টো করবা। তাহলে এ যদি 1 হয় তাহলে এ বার সমান হবে 0, আর এ সমান যদি 0 হয় তাহলে এ বার হবে সেটার 1। এবার এটা যোগ করতে বলেছে, এ প্লাস এ বার মানে তুমি 0 প্লাস 1 করো অথবা 1 প্লাস 0 করো, কত হবে 1। অ্যান্সার কত হবে B1, B1। এ বার যখনই দেখবা সেটা মানেই বুঝে নেবা এ বার মানে কি, যেটা দেখবো সেটার উল্টো হবে। আর বুলিয়ান অ্যালজেব্রায় দুটোই আছে, 0 আর 1, হয়ে গেল খেলা শেষ। 1 থাকলে 0 লিখবো, 0 থাকলে 1 লিখবো, দুটোকে যোগ করলে 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলেও 1। তাহলে আমাদের এমসিকিউ 253 পেজের এমসিকিউ গাণিতিক উদাহরণ প্রশ্নগুলোর অ্যান্সার হয়ে গেছে। আমরা এরপরে 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার মার্কসের কোশ্চেনগুলো সলভ করব। তাহলে আমরা এমসিকিউ পোর্শনটা গাণিতিক সমস্যাগুলো সলভ করেছি। এরপরে আছে আমাদের 1, 2 আর 3, 5 নম্বরের কোশ্চেনগুলো। দেখো সেকশন 2 তে সেকশন 1 এর গুলো কমপ্লিট হয়ে গেছে, সেকশন 2 তে গ্রুপ এ কোশ্চেন গুলো এবার করব। গ্রুপ এ, ঠিক আছে, এটা হচ্ছে সেকশন 2। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, একটি পরিবর্তী প্রবাহের প্রবাহমাত্রা রাশিমালা দিয়েছে I ইকুয়াল 10 sin ওমেগা t। ভুল বলেছে এখানে, এখানে হবে মূল গড় বর্গের মান, মূল গড় বর্গ মূল প্রবাহ মাত্রার মূল বর্গমূলের মান, বা এটাকে আরএমএস ভ্যালু বলে, যাই দিয়ে দিই এটা হবে আরএমএস ভ্যালু, ঠিক আছে, আরএমএস ভ্যালু প্রবাহ মাত্রার আরএমএস ভ্যালু বার করতে বলেছে। কোশ্চেনটা দেওয়া আছে একটা আই এর সমীকরণ দেওয়া আছে 10 sin ওমেগা টি, প্রবাহ মাত্রার আরএমএস ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। দেখো আমরা আই আরএমএস কি জানি, I0/√2 হয়, এটা একটা ফর্মুলা আছে, এতদিন তো পড়ে এসেছি, I/RMS = I0/√2। আচ্ছা এই যে ইকুয়েশনটা এটাকে 1 দাও, আর আমরা জানি কি I ইকুয়াল টু I0 sin ওমেগা টি, এটাকে 2 দাও। এবার 1 আর 2 কে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখো I0 এর মান কত আসছে 10, এই যে I0 এর মান আসছে 10, তাহলে I0 এর মান বসিয়ে দাও 10, নিচে √2। এবার √2 কে করণী নিরসন করলে দেখো কত আসছে, এটা 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 কাটবে 5 হবে, 5√2। তাহলে I/RMS পেয়ে গেলাম, সিম্পল কোশ্চেন 5√2। পরে যে গাণিতিক উদাহরণটা আছে সেই কোশ্চেনটা বলছে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন কত। একটা অবতল দর্পণ আছে, সেই অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে আমরা বস্তু রেখেছি, তাহলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে। দেখো একটা অবতল দর্পণ আছে, অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র হচ্ছে সি, বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখি তাহলে এর বিবর্ধন মানে এম কত হবে। আচ্ছা বিবর্ধন মানে তো আমরা জানি, বিবর্ধন মানে হয় বস্তু ডিভাইডেড বাই প্রতিবিম্ব ডিভাইড বাই বস্তু, হয় কি হয় না, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের উচ্চতা ডিভাইড বাই বস্তুর উচ্চতা, ঠিক আছে। যদি বক্রতা কেন্দ্রে আমি বস্তুটা রেখে দিই তাহলে এইভাবে একটা আলো যাবে, আলো গিয়ে এখানে গিয়ে মিশবে, ঠিক কোথায় গিয়ে মিশবে, ফোকাস দিয়ে যাবে, যে এখানে গিয়ে মিশলো। আচ্ছা আর একটা কোথা দিয়ে যায়, একটা যায় এখান থেকে, তাহলে দেখো কোথায় গিয়ে মিশবে, এখানে। বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে এটা যদি এল দৈর্ঘ্যের হয় এটাও এল দৈর্ঘ্যের হবে, তাহলে বক্রতা কেন্দ্রে যদি আমরা বস্তুকে রাখি তাহলে বস্তুর সেম আকৃতির প্রতিবিম্ব তৈরি হয়। আর এখান থেকে এটার দূরত্ব যতটা হয় এখান থেকে এর দূরত্ব ততটা হয়, মানে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সেম, বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা সেম, শুধু উল্টো নয়। মানে বিবর্ধন কি হবে, এল বাই এল মানে 1, মানে অবতল দর্পণের
যদি বক্রতা কেন্দ্রে আমরা কোনো বস্তু রাখি তাহলে রৈখিক বিবর্ধন, সরি, যে কোনো বিবর্ধন, বিবর্ধন কি হবে, রৈখিক বিবর্ধন, বিবর্ধন বলেছে এখানে, হ্যাঁ এটা বিবর্ধন বলেছে, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখি বিবর্ধন পাবো 1। ট্রানজিস্টরের বিটার মান দেওয়া আছে 9, তাহলে আলফার মান কত? ঠিক আছে, কোশ্চেনটা কি আছে, একটি ট্রানজিস্টরের বিটার মান দেওয়া আছে বিটার মান দেওয়া আছে, আলফার মান বার করতে হবে। তাহলে একটা নোট করে রাখো, দেখো নোটটা কি লিখবে, যে আলফা ইজ ইকুয়ালস টু, বা দেখতে পারো বিটা ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। কারণ বিটা আমরা কি জানি, বিটা জানি ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইবি, আইসি ডিভাইড বাই আইবি। তাহলে বিটা কি পাই, এইটা মনে রাখো, আলফার ফর্মে বিটা কি হয়, আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা আলফার মান বার করতে পারি, বিটার মান দেওয়া আছে 9, আচ্ছা বিটা 9 আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, 9 মাইনাস 9 আলফা ইজ ইকুয়ালস টু আলফা, 9 ইকুয়ালস টু 10 আলফা, তাহলে আলফার মান কি পেয়ে যাচ্ছি, 9 বাই 10 মানে 0.9। সিম্পল কোশ্চেন, এক নম্বরের কোশ্চেন, ট্রানজিস্টরের বিটার মান দেওয়া ছিল, আলফার মান বার করতে হবে। তো বিটা আমরা আলফার ফর্মে মনে রাখবো, আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। গ্রুপ এ ছিল, গ্রুপ সি এর কোশ্চেন এগুলো। বলেছে একটি পরিবাহী গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে ধারকত্ব কত? কোশ্চেনটা আমি লিখেই দিচ্ছি, পরিবাহী গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ধারকত্ব বার করতে হবে, ধারকত্ব। আচ্ছা, একটা গোলকের আমি একটু আগেই এমসিকিউ সলভ করার সময় বলেছি, পরিবাহী গোলকের ধারকত্বর ফর্মুলা হয় 4 পাই এপসাইলন নট ইনটু আর, এমসিকিউ সলভ করার সময় বলেছি। আচ্ছা, ব্যাসার্ধ দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে আমরা ধারকত্ব কি পেয়ে যাই, 10 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। এই যে 1 বাই 4 পাই এপসাইলন নট আছে, এটার মান হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। 1 বাই 4 পাই এপসাইলন নট এর মান কি হয়, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, কিন্তু এটা এসআই এককে আছে, কোনটা, সিজিএস এককে। তাহলে আমরা এসআই থেকে সিজিএস করব, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 0.1 হবে, 0.1 মিটার। তাহলে এটা কত হবে, 0.1 মিটার, আর এটার মান কত হয়, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 0.1। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেটরে বসাই কত আসছে দেখো, 0.1 ডিভাইডেড বাই 9, 0.01, 10 টু দি পাওয়ার মাইনাস 9, এত ফ্যারাডে। এবার যদি ফ্যারাডে থেকে মাইক্রো ফ্যারাডে কনভার্ট করতে পারে, কারণ কোশ্চেনটা ধারকত্ব বার করতে বলেছে মাইক্রো ফ্যারাডে। আচ্ছা, 1 ফ্যারাড ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রো ফ্যারাড হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 6 চলে গেলে কত আসছে, 0.01, 10 টু দি পাওয়ার মাইনাস 9 ফ্যারাডে এসছে। 1 ফ্যারাডে সমান 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রো ফ্যারাড। তাহলে এখান থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 6 চলে গেলে 0.01, 6 চলে গেলে মাইনাস 3 হয় হয়তো, এত মাইক্রো ফ্যারাডে, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, এটা আসতে পারে। বলেছে দুটি ধারকের সমান্তরাল ও শ্রেণী সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 5 মাইক্রোফ্যারাড আর 1.2 মাইক্রোফ্যারাডে, ধারকগুলির ধারকত্ব নির্ণয় করতে হবে। কি বলেছে, দুটি ধারক দেওয়া আছে, সেটাকে সমান্তরাল আর শ্রেণী সমবায় যুক্ত করেছে। একটা ধারক সমান্তরাল, দুটো ধারক দেওয়া আছে, একটা সমান্তরাল, একবার সমান্তরাল একবার শ্রেণী সমবায় যুক্ত করলাম। যখন সমান্তরাল সমবায় যুক্ত হয়েছে তখন তার তুল্য ধারকত্ব কি বেরিয়েছে, তুল্য ধারকত্ব কি বেরিয়েছে 5। আর যখন শ্রেণী সমবায় যুক্ত করেছে তখন তার তুল্য ধারকত্ব বেরিয়েছে 1.2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। এবার এটার এই সিস্টেম বলে দিয়েছে আমাকে বার করতে হবে এই দুটো ধারক, এই দুটো ধারকের মান। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ধারক দুটো হচ্ছে C1 and C2,
এই ধারকটা C1, এটা হচ্ছে C2। প্রথমে আমরা সমান্তরাল সমবায় যুক্ত করব। সমান্তরাল সমবায় যুক্ত করলে, সমান্তরাল সমবায় যদি যুক্ত করি তবে তার ধারকত্ব কি হয়? সমান্তরাল সমবায় যদি যুক্ত করি তার তুল্য ধারকত্ব কি হয়? C1 প্লাস C2, যেটা দেওয়া আছে 5। আর যদি আমরা শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে কি হবে? এটা সমান্তরাল সমবায়। আর যদি শ্রেণী সমবায় লাগাই, শ্রেণী সমবায়ের সময় 1/C1 প্লাস 1/C2 দেওয়া আছে 1.2। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেট করব। C1 প্লাস C2, এটা শ্রেণী সমবায়, কি হয়? 1/CR। তাহলে এখান থেকে 1/CR মানে C1 C2 ডিভাইডেড বাই C2 প্লাস C1, যেখান থেকে এটা 1/CR আছে, তাহলে আমাকে CR বার করতে হবে। C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এই যে যেটা আছে এটার মান দেওয়া আছে 1.2। তাহলে একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন, এই দুটো সলভ করতে হবে। আমার হাতে কি আছে? এটা আর এটা। দেখো, 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাই C1 ইন্টু C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইজ ইকুয়ালস টু 1.2। এখান থেকে C1 আর C2 এর ভ্যালু কি পাচ্ছি? 1.2 ইন্টু C1 প্লাস C2। এই C1 প্লাস C2 এর মান কত হচ্ছে? 1.2। এটার মান দেওয়া আছে দেখো 5। তাহলে এখানে 5 কত হয়? 60। পয়েন্ট চলে গেছে 6। C1 C2, C1 টাকে রাখলাম, C2 এর জায়গায় কি লিখবো দেখো? C1 প্লাস C2 ইকুয়ালস টু 5 হয়, তার মানে C1 ইকুয়ালস টু 5 মাইনাস C2 হয়। C1 এর জায়গায় আমরা C1 এর মানটা বসাবো 5 মাইনাস C2 ইন্টু C2 ডিভাইডেড বাই 6, মানে মাইনাস, এপাশে আসলে মাইনাস ইকুয়ালস টু 6। 5C2 মাইনাস C2 স্কোয়ার মাইনাস 6 ইকুয়ালস টু 0 হয়, মানে C2 স্কোয়ার minus 5C2 plus 6 equals to 0. C2 square minus 3C2 minus 2C2 plus 6 equals to 0. C2 common নিলে C2 minus 3 minus 2 common নিলে C2 minus 3। কি করছি আমরা? জাস্ট সলভ করছি। দেখো এখান থেকে C2 এর কি কি ভ্যালু আসছে? C2 এর একটা ভ্যালু আসছে 3 আর একটা ভ্যালু আসছে 2। তাহলে C2 যখন 3, C1 তখন 2, C2 যখন 2, C1 তখন 3। তার মানে এই যে ধারকটা বলেছিল নির্ণয় করতে হবে, তাহলে ধারক দুটোর মান কত হবে? একটা হবে 3 আর একটা হবে 2। 3 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড। ওকে, 3 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড। আমরা শুধুমাত্র গাণিতিক প্রশ্নগুলোর সমাধান করছি এবিটিএ টেস্ট পেপারের 253 পেজের। পরে কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি নববীক্ষণ যন্ত্রের ব্যাস, একটা নববীক্ষণ যন্ত্র আছে, তার ব্যাস 203.2 সেন্টিমিটার। ব্যাস এটা দেওয়া আছে। একটি নক্ষত্র থেকে আগত আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য 6600 অ্যাংস্ট্রম হলে যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কত হবে? তরঙ্গদৈর্ঘ্য কি দেওয়া আছে? 6600 অ্যাংস্ট্রম। প্রথমত সেন্টিমিটারে যেহেতু ব্যাস দেওয়া আছে, আমাকে এটাকেও সেন্টিমিটারে আনতে হবে। অ্যাংস্ট্রম থেকে যখন সেন্টিমিটার আনবা, মনে রাখো অ্যাংস্ট্রম থেকে যখন সেন্টিমিটার আনবা তখন অ্যাংস্ট্রমের সাথে 10⁻⁻8 মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা, নববীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, নববীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কি হয়? ব্যাস ডিভাইডেড বাই 1.22 ল্যামডা। ব্যাস ডিভাইডেড বাই 1.22 ল্যামডা। ব্যাস ডিভাইডেড বাই 1.22 ল্যামডা। তাহলে এখান থেকে আমরা
মান ক্যালকুলেট করতে পারবো 203.2 সেন্টিমিটার 1.226600 10 to the power -8 সেন্টিমিটার। তাহলে বিশ্লেষণী ক্ষমতা এখান থেকে কত আসবে ক্যালকুলেট করলে 203.2 divided by 1.22 divided by 6600 divided by 10 to the power -8 ক্যালকুলেট করলে অ্যান্সার আসছে 2.52 into 10 to the power 6 2.52 into 10 to the power 6 তাহলে নববীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার সূত্র কি ব্যাস ডিভাইডেড বাই 1.22 ল্যামডা। এখানে ব্যাসটা সেন্টিমিটারে ছিল তাই আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যটাকেও সেন্টিমিটারে করে ফেললাম আর 1 অ্যাংস্ট্রম সমান 10 to the power -8 সেন্টিমিটার হয়। নববীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার ফর্মুলা কি বিশ্লেষণী ক্ষমতা ফর্মুলা নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে একটি বিকিরণের ফোটন শক্তি 1 কিলো ইলেকট্রন ভোল্ট বিকিরণটির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। তো বিকিরণের ফোটন শক্তি কি বলে দিয়েছে ফোটন শক্তি 1 কিলো ইলেকট্রন ভোল্ট 1 কিলো ইলেকট্রন ভোল্ট বিকিরণটির কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা প্রথমে কম্পাঙ্ক যদি বার করতে চাই E equals to h nu আমরা পড়েছি E equals to h nu প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তাহলে nu equals to nu নিউটা কি নিউটা হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা কম্পাঙ্ক কত পাবো E by h আচ্ছা E এর মান দেওয়া আছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। আচ্ছা 1 কিলো ইলেকট্রন ভোল্ট মানে কত হয় বলতো 1 into 10 to the power 3 into 1.6 into 10 to the power -90 কি করে আসে যে ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনের আধানের সাথে মাল্টিপ্লাই করতে হয় আর 1 কিলো বলেছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্টে গেলে 10 to the power 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে এখানে মান কত হবে 1 into 10 to the power 3 into 1.6 10 to the power -19 আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান h এর মান কত হয় 6.63 into 10 to the power -34 তাহলে এখান থেকে ধরো এটাকে ক্যালকুলেট করবা ক্যালকুলেট করে ভ্যালু আসবে 2.4 into 10 to the power 17 হার্জ কম্পাঙ্ক বলেছে হার্জে উত্তর আসবে। আচ্ছা একটু আগে আমি তোমাকে কি বলেছিলাম কাউকে বলতে মনে করেছিলাম সেটা কি বলেছিলাম এনার্জি কিংবা হোক সেটা ওয়ার্ক ডান মানে কার্য অপেক্ষক সেটা 12400 ডিভাইডেড বাই ল্যামডা করলেই অ্যান্সার বেরিয়ে যায় এনার্জি অথবা হোক সেটা কার্য অপেক্ষক 12400 বাই ল্যামডা করলে অ্যান্সার বেরিয়ে যায় এনার্জি দেওয়া আছে বার করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা তার মানে তরঙ্গ দৈর্ঘ্য এই ল্যামডার মান বার করতে হবে এটা কত হবে 12400 ডিভাইডেড বাই এনার্জিটা এনার্জি কত হবে 10 to the power 3 আচ্ছা 10 to the power 3 এটা কাটলে হবে এটা হয় এটাই হয় এত অ্যাংস্ট্রম ঠিক আছে তোমরা শুধু এই জিনিসটা মনে রাখবে কাউকে বলবা না যে কার্য অপেক্ষক মান 12400 ডিভাইডেড বাই ল্যামডা হয় আর এই ল্যামডাটা অ্যাংস্ট্রম এর কত বের হয় দেখো অ্যান্সার হয়ে গেল খুব সহজেই। নেক্সট যে কোশ্চেনটা বলেছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন পদার্থটিতে পরমাণুর সংখ্যা 10 to the power 12 হলে প্রতি সেকেন্ডে পদার্থটিতে কতগুলি পরমাণুর বিঘটন ঘটবে। আচ্ছা অর্ধায়ু দিয়ে দিয়েছে মানে টি এর মান দিয়েছে 30 ডেজ 30 দিন। আচ্ছা পরমাণুর সংখ্যা মানে এন এর মান দিয়েছে 10 to the power 12 প্রতি সেকেন্ডে কতগুলি পরমাণুর বিঘটন ঘটবে। আচ্ছা বিঘটন ধ্রুবকের মান জানি আমরা বিঘটন
ধ্রুবকের মান জানি, ল্যামডা সমান কত হয় 0.693 ডিভাইডেড বাই অর্ধায়ু, এটাই তো হয় বিঘটন ধ্রুবকের মান। যদি ভুলে যাও বই খোলো দেখে নাও। বিঘটন ধ্রুবকের মান কত হয়, ল্যামডা ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই অর্ধায়ু। 0.693 অর্ধায়ু হচ্ছে 30 ডেজ। আচ্ছা 30 ডেজটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 30 দিন ইন্টু 24 ঘন্টা ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, এবার চলে আসলো সেকেন্ডে। ঠিক আছে, এবার বলেছে প্রতি সেকেন্ডে কতগুলো বিঘটন হবে, তাহলে প্রতি সেকেন্ডে বিঘটন হবে কত হয়, আমরা ফর্মুলা জানি বিঘটন ধ্রুবক ইন্টু পরমাণুর সংখ্যা। বিঘটন ধ্রুবক দেওয়া আছে 0.693 ডিভাইডেড বাই 30 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 24 ইন্টু n টু দি পাওয়ার 12। যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবা আসবে 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে কতগুলো সংখ্যা পরমাণু বিঘটন ঘটবে, 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এটা কিন্তু 253 পেজের কোয়েশ্চেন সলভ করা হচ্ছে, তোমরা কোয়েশ্চেন মিলিয়ে নেবে। আমি শুধুমাত্র গাণিতিক উদাহরণগুলো বেছেছি, কোথায় আছে তোমরা একটু দেখে নেবে। 253 এসসি দেখো, পরের কোয়েশ্চেনটা একদম বাচ্চা বাচ্চা কোয়েশ্চেন দিয়েছে, এরকম কোয়েশ্চেন প্রতিবারই প্রায় আসে। কি বলেছে, গেটের কোয়েশ্চেন। এই গেটের কোয়েশ্চেন তো সবাই জানে, নর গেট থেকে নর গেট বাজাও, নট গেট থেকে অ্যান্ড গেট বাজাও, এসব আছে। এখানে যে কোয়েশ্চেনটা বলেছে, বলেছে ন্যূনতম কটি ন্যূনতম সংখ্যক অ্যান্ড এবং নট গেট দিয়ে একটা অর গেট বানাতে হবে, অ্যান্ড এবং নট গেট দিয়ে একটা অর গেট বানাতে হবে। তারা প্রথমে একটু গেট গুলো বুঝে নিই কোনটা কেমন হয় আর কি রকম দেখতে হয়। প্রথমে দেখো অর গেট, প্রথমে দেখো অর গেট। অর গেট দেখতে হয় এরকম, দুটো ইনপুট থাকে একটা আউটপুট থাকে। ইনপুটে যদি আমরা এ আর বি দিই, আউটপুটে এ প্লাস বি হয়ে আসে, এটা হলো অর গেট। কি আসবে, এ প্লাস বি। অ্যান্ড গেট, অ্যান্ড গেট কেমন দেখতে হয়, অ্যান্ড গেট দেখতে হয় এরকম আইসক্রিমের মতো, এখানে দুটো ইনপুট থাকে এ আর বি, কিন্তু আউটপুটে কি আসে, এ ইন্টু বি। ওকে, আর লাস্ট নট গেট। এই নট গেটটা খুব ইম্পর্টেন্ট। নট গেটটা কিরকম, এরকম, এর একটা ইনপুট একটা আউটপুট। এখানে যদি ইনপুট হিসেবে আমরা এ দিই তাহলে আউটপুট হিসেবে এ কমপ্লিমেন্ট আসে, এ বার আসে, এ বার। এ বার মানে কি, ধরো 1 আছে তাহলে এ বার হয়ে যাবে 0, ধরো 0 আছে হয়ে যাবে 1। আমাদের তো এই চ্যাপ্টারে আছে এই জিনিস 1 আর 0, তোমরা নিশ্চয়ই জেনেছো এতদিন যখন পড়েছো 21 তারিখ এক্সাম। তাহলে অর গেট, অ্যান্ড গেট আর নট গেট কিরকম হয়, এরকম হয়। অর গেটে অ্যাডিশন, অ্যান্ড গেটে মাল্টিপ্লিকেশন আর নট গেটে কমপ্লিমেন্ট হয়ে যায়। আচ্ছা আমাকে কি করতে হবে, দেখো আমাকে করতে হবে ন্যূনতম সংখ্যক অ্যান্ড গেট অ্যান্ড নট গেট থেকে আমাকে একটা অর গেট বানাতে হবে। কি বানাতে হবে, অর গেট। আচ্ছা মানে আমাকে রেজাল্ট আসতে হবে এ প্লাস বি তে। এগুলো করার জন্য আমি একটা নোট লিখে রাখো, একদম মনে রাখা দরকার। এ বার ইন্টু বি বার, এটা সমান হয় বার, এটা হয়ে যায় এ প্লাস বি তার পুরোটার বার, এটা মনে রাখো। এ বার ইন্টু বি বার হয়ে যায় এ প্লাস বি পুরোটার বার। ঠিক আছে, যদি এর বারের ওপরে বার থাকে তাহলে হয়ে যায় এ। ঠিক একই রকম ভাবে এ প্লাস বি বারের ওপরে বার থাকলে হয়ে যাবে শুধু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে কি, অর গেট। আচ্ছা ন্যূনতম সংখ্যক নট গেট আর অ্যান্ড গেট দিয়ে আমাকে এটা বানাতে হবে। তাহলে দেখো প্রথমে কি দিয়ে শুরু করব, দুটো নট গেট নেব। প্রথমটাকে আমি এ নেব, এটা বি নেব, কারণ একটা একটা করে ইনপুট নিতে হয়। নট গেটে আমরা জানি একটা একটা করে ইনপুট হয়। আচ্ছা যখন ইনপুট হিসেবে আউটপুট বেরিয়ে আসবে তখন এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে এ বার, এখানে হয়ে যাবে এ বার, মানে বি বার, এটা বি বার হয়ে যাবে। আচ্ছা এটাকে আউটপুট এই আউটপুটটাকে আমরা এই অ্যান্ড গেটের ইনপুটে ঢুকিয়ে দেবো, দিয়ে এখানে একটা ইনপুট
আউটপুট দেবে, মানে এ বার আর বি বার। এই অ্যান্ড গেটটা, এটা কি অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটে ঢুকিয়ে দিলাম, তাহলে আউটপুট হিসেবে কি দেবে এখানে, এ বার ইন্টু বি বার, কারণ অ্যান্ড গেট কি দেয়, মাল্টিপ্লিকেশন। আচ্ছা, একটু আগে কি বললাম, এ বার ইন্টু বি বার সমান হয়ে যায় এ প্লাস বি পুরোটার বার। এখানে আর একটা নট গেট দিয়ে দাও, তাহলে এ প্লাস বি এখানে ঢুকলো, তার বার আছে। নট গেট কি করে, যা দেখে তার কমপ্লিমেন্ট মানে বার দিয়ে দেয়। নট গেট কি করে, যা দেখে তার বার দিয়ে দেয়। তাহলে এখানে কি পেয়ে গেলাম, এ প্লাস বি। আর এ প্লাস বি মানে কি, সেটা অর গেট। ঠিক, তাহলে এই জিনিসটা করতে হবে, ন্যূনতম সংখ্যক নট গেট এবং অ্যান্ড গেট দিয়ে একটা অর গেট বানিয়ে ফেললাম। এই কোশ্চেনটারই অথবাতে মনে আছে, কোশ্চেনটা বলেছে নট গেট ইউজ করে একটা অ্যান্ড গেট বানাও। নর গেট ইউজ করে একটা অ্যান্ড গেট বানাও, নর গেট ইউজ করে একটা অ্যান্ড গেট বানাও, এটারই অথবাতে আছে। আচ্ছা, একটু নর গেট হিসেবে, নর গেটটা কি জিনিস একটু পর্যবেক্ষণ করি। দেখো, নর গেট, নর গেট, গেটটাকে ছেড়ে দাও, নরটাকে ফোকাস করো। নর কি কি দিয়ে তৈরি হচ্ছে, অর গেট আর নট গেট। এইটুকু অরটা, এই ওটিটাকে বাইরে ভাগিয়ে এটাকে নর গেট করে দেয়। ঠিক আছে, নট গেটের জীবনে ছিল ওটি, অর গেট এদের মাঝখানে ঢুকে গেল, ওটি তখন এর মাঝে থাকলো না, ও দুঃখ করে চলে গেল, নট গেট এখন হয়ে গেল নর গেট। প্রথমে অর গেট তো ছিল জীবন, প্রথমে অর গেট ছিল, ওর মাঝে একটা নট ঢুকে গেল, তখন এই অর গেটটা হয়ে গেল নর গেট। এখন এই নর গেট কি করে, এ আর বি এটা নিয়ে গিয়ে এ প্লাস বিটা এটা করে। ওকে, ওকে, যদি এটা দুটোই এ থাকতো, এ বার হয়ে যেত। এবার আমাকে বানাতে হবে নর গেট থেকে অ্যান্ড গেট। দেখো কি করব, প্রথমে দুটো নর গেট নেব, এ, এটা বি নাও, বি, বি, এ, এ, ইনপুট দুটোই নিলাম এ আর বি। আচ্ছা, এখানে এ আর এ হয়ে যাবে এ বার, বি, বি, বি বার। এখান থেকে এই আউটপুটটাকে আমরা আর একটা নট গেটে ঢুকিয়ে দেবো। নট গেটের কাজ কি, এদের দুজনকে যোগ করে দেওয়া, কিন্তু এটা যেহেতু নট গেট, ওপর একটা কমপ্লিমেন্ট আসবে। আচ্ছা, একটু আগে কি বলেছিলাম, এ বার বি বার, এ বার বি বার, এই দুটোকে একসাথে লেখা যায় এ প্লাস বি, বি বার, একসাথে বার। তাহলে আমরা এই জিনিসটাকে এরকম ভাবেও তো লিখতে পারি, উল্টো ভাবে, যে এইটার ডবল বার এটার ডবল বার, মানে এ ইন্টু বি, আর এটা মানে কি চলে আসলো, অ্যান্ড গেট। বুঝতে পারলা, এখান থেকে এটা উল্টো করে লিখলাম। ঠিক, তাহলে নর গেট থেকে অ্যান্ড গেট। এবার আমাদের আর 17 নম্বর কোয়েশ্চেনের দুটো কোয়েশ্চেন বাকি আছে, 5 নম্বরের কোয়েশ্চেন বাকি। আগে পর্যন্ত সবগুলোর অ্যান্সার আমি করিয়ে দিয়েছি, সবগুলোর বলতে শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলোর। ঠিক আছে, এই 17 নম্বর কোয়েশ্চেনটা দেখো, প্রথমে আমরা বি নম্বরটা সলভ করবো, তারপর এ নম্বরটা সলভ করবো। বি নম্বরে এরকম একটা বর্তনী দিয়েছে,
এই বর্তনীর তুল্য রোধ বার করতে হবে। এটা খুব ফেমাস বর্তনী। এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, আর সবগুলো আর। এটা খুব ফেমাস বর্তনী, ঠিক আছে? তা 2017 সালেও এসেছিল, হ্যাঁ 2017 সালেও এসেছিল। খুব ফেমাস বর্তনী এটা। এই বর্তনীটাকে আমরা কিভাবে একটু আঁকবো সেটার উপর নির্ভর করে। এই বর্তনীটাকে দেখো এভাবেও আঁকা যায়। প্রথমে এইটুকু ধরো, এইটুকু ধরো, দেখো এরকম ভাবে আঁকা যায়। আঁকার ওপর সব, আঁকতে পারলেই এটা হয়ে যাবে। তারপরে এইটুকুটা, এটা কোন পয়েন্টে আঁকলাম, এটা এ পয়েন্টটা, এই পয়েন্টটাকে নিয়ে এটাকে এভাবে এঁকেছি জাস্ট। এবার এটাকেও ঠিক একই ভাবে হবে, এই বি পয়েন্টটা, মাঝখানে একটা দেখো পয়েন্ট চলে আসলো সি। তাহলে দেখো এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, সবগুলো আর। প্রথমে এইটুকুটার তুল্য রোধ বার করি, এ আর সি। এই তিনটে সমান্তরাল সমবায় আছে কিনা, এই তিনটে সমান্তরাল সমবায় আছে, ঠিক। তাহলে আমি প্রথমে এ আর সি এর মধ্যে বার করছি। 1/r প্লাস 1/r, সমান্তরাল সমবায় থাকলে কি হয়ে যায়, 1/r 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 ইকুয়ালস টু 1/r ইকুইভ্যালেন্ট। এটা তুল্য রোধটা। আচ্ছা, এটা কত হয়ে যাবে, আর সি আর, সি/আর, আর ইকুইভ্যালেন্ট। এখান থেকে তুল্য রোধ কি আসছে, r/3। আচ্ছা, এই সি আর বি পয়েন্টের বার করো, সি আর বি পয়েন্টের। এটাও একই, সমান্তরাল সমবায় 1/r প্লাস 1/r প্লাস 1/r ইকুয়ালস টু 1/r ইকুইভ্যালেন্ট। এটাও সেম, 3/r 1/r ইকুইভ্যালেন্ট। এখান থেকে আর ইকুইভ্যালেন্ট কি আসছে, এটাকে উল্টিয়ে দাও, r/3। আমরা এ থেকে সি আর বি, সি থেকে বি পেয়ে গেছি। তাহলে দেখো তো এখানে আর ইকুইভ্যালেন্টে কি চলে আসছে, ছবিটা এখন কেমন দেখাচ্ছে, দুটো রোধের হয়ে গেছে, এ আর বি পয়েন্ট। এটা কত, r/3, এটা কত, r/3, ঠিক। এবার এ আর বি মাঝখানে দুটো রোধ আছে, সিম্পল হয়ে গেল। এবার এটা শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কি হয়, সিম্পলি যোগ 2r/3, এটা হবে অ্যান্সার। দেখো কত কিরকম দেখতে ছিল, আমরা কিভাবে সলভ করলাম। প্রথমে এইটাকে খুলে এভাবে আঁকলাম, মাঝখানে একটা সি পয়েন্ট হয়ে গেল, এটাকে খুলে এভাবে আঁকলাম, মাঝখানে সি পয়েন্ট হয়ে গেল। তাহলে কোয়েশ্চেনটা কি হলো, সলভ হয়ে গেল খুব সহজেই, ঠিক। এটা খুব ভালো কোয়েশ্চেন, আর এটা খুব ফেমাস কোয়েশ্চেন। এইচএস 2020, হ্যাঁ 2017 এসেছিল, ঠিক আছে। লাস্ট 17 নম্বর কোয়েশ্চেন, একটাই কোয়েশ্চেন বাকি আছে, বাকি তাহলে হয়ে যাবে সব। এই 253 পেজের সমস্ত আমরা গাণিতিক উদাহরণ সলভ হয়ে যাবে, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেনটা কি বলেছে, একটি কোষের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, অপর একটি কোষের এই দুটি রাশির মান E2 আর R2, কোষ দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে সমবায়টির তুল্য তড়িৎচালক বলের মান কত হবে। আচ্ছা, কোয়েশ্চেনটা এরকম দিয়েছে, কোষের সমবায় পড়েছি আমরা, কোষের সমবায়, কোষের সমবায় থেকে কোশ্চেনটা আছে। এরকম দিয়েছে, কোষের সমবায়, দুটো কোষকে সমান্তরাল সমবায় যুক্ত করেছে, ঠিক আছে। অভ্যন্তরীণ রোধটাকে আমি এই পাশে দেখিয়েই দিই, এই একটা অভ্যন্তরীণ রোধ, এটা, ঠিক আছে। এটা একটা কোষের মান ই আর একটা কোষের মান E2 দিয়েছে, এটা আর, এটা R2। কোন দিকে তড়িৎ কারেন্ট হবে, এইদিকে কারেন্ট হবে, ঠিক। আচ্ছা, এটার তুল্য তড়িৎচালক বল বার করতে হবে, তুল্য তড়িৎচালক বল। আচ্ছা, যখন রোধগুলো সমান্তরাল সমবায় থাকে, তখন তার তুল্য রোধ কত হয়, রোধের কথা বলছি, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/r প্লাস 1/r2, ঠিক। এখান থেকে কি পাচ্ছি দেখো, r/r2 ডিভাইডেড r/r2 r2 r, এটা 1/r ইকুইভ্যালেন্ট এর মান, কিন্তু আমাদের বার করতে হবে কি, r ইকুইভ্যালেন্ট। তাহলে r/r2 ডিভাইডেড বাই r2 প্লাস r,
এই জিনিসটাকে 1 নম্বর করে রেখে দাও, আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, এই কোষটা মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখো। যখন সমান্তরাল সমবায়ে কারেন্ট ঢোকে না, মানে শাখায় ঢোকে এবং শাখা ভাগ হয়ে গেল, তখন কারেন্ট ডিভাইড হয়ে যায় I1 আর I2। শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকে, কিন্তু সমান্তরাল সমবায়ে কারেন্ট ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, তাহলে I1 টা ঢুকবে, এই কোষে I1 যাচ্ছে, মানে I1 এর মান কত হবে? তড়িৎ চালক বল ডিভাইডেড বাই রোধ। আচ্ছা, I2 এর মান কত হবে? তড়িৎ চালক বল ডিভাইডেড বাই R2। আহা, ওহমস ল ভাই, ওহমস ল। V ইকুয়ালস টু IR, মানে I ইকুয়ালস টু V বাই R। এই ভিটাই হচ্ছে তড়িৎ চালক বল, আর টাই হচ্ছে রোধ। I1 এর মান এটা পেলাম, I2 এর মান এটা পেলাম। আমি একটু আগে কি বললাম? যখন সমান্তরাল সমবায় থাকবে কারেন্ট ভাগ হয়ে যায়, মানে কারেন্ট দুটোকে অ্যাড করতে হবে। তাহলে I1 প্লাস I2 করে দাও। I ইকুয়ালস টু I1 প্লাস I2। আইটা কি? এই যে I, টোটাল কারেন্টটা। আচ্ছা, I এর জায়গায় দেখো আমরা কি লিখতে পারি? I এর জায়গায় কি লিখতে পারি? এই যে এই যে সিস্টেমটা আছে, এই যে বর্তনীটা আছে, এটার তুল্য তড়িৎ চালক বল নির্ণয় করতে বলেছে। তাই তুল্য তড়িৎ চালক বলকে আমরা ধরে নিলাম হচ্ছে স্মল ই। ঠিক আছে, স্মল ই। তুল্য রোধ তো দেওয়াই আছে, এই যে আর ইকুইভ্যালেন্ট। তুল্য রোধ তো দেওয়াই আছে, আর ইকুইভ্যালেন্ট। তাহলে আই এর জায়গায় কি লিখতে পারি? আই সমান ভি বাই আর, ই বাই আর ইকুইভ্যালেন্ট। I1 এর জায়গায় কি লিখতে পারি? ই বাই আর। I2 এর জায়গায় কি লিখতে পারি? E2 ডিভাইডেড বাই R2। পারি কি পারি না? আচ্ছা, তুল্য তড়িৎচালক বল বার করতে হবে, তাহলে E সমান সমান এই আর ইকুইভ্যালেন্টটাকে এটাই মাল্টিপ্লাই করলাম। এটাই মাল্টিপ্লাই করলে এটার সাথেও থাকবে ডিভাইডেড বাই আর, এটার সাথে মাল্টিপ্লাই করলে এটার সাথেও থাকবে। ওকে, আচ্ছা, আর ইকুইভ্যালেন্টের মান কি আছে? এটা, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান এটা বসিয়ে দেবো। এটা আমি এখানে করছি, দেখো আমরা ফাইনালি কি পেলাম? E ইকুয়ালস টু ই, আর ইকুইভ্যালেন্টের মান। ই বাই আর তো আছে, তাহলে ই বাই আর লিখে দিলাম, আর আর ইকুইভ্যালেন্টের মান বসাবো। এই যে আর ইকুইভ্যালেন্টের মান এটা, R2 ডিভাইড বাই R2 প্লাস আর, প্লাস E2 বাই R2, E2 ডিভাইড বাই R2, আর ইকুইভ্যালেন্টের মান এখানে আছে, R2 R2 প্লাস আর। দেখো এই আর আর এই আর কেটে গেল, এই R2 কেটে গেল, কারণ আর নট ইকুয়াল 0, R2 নট ইকুয়াল 0। এটা শূন্য হতে পারে না, অভ্যন্তরীণ রোধ তো থাকবেই। তাহলে ই সমান কি পেলাম? ই বাই R2 প্লাস আর ইন্টু R2 প্লাস E2 আর ডিভাইডেড বাই R2 প্লাস আর। আমরা এখান থেকে R2 প্লাস আর কে কমন নিতে পারি, থাকলো কি ER2 E2 আর। তাহলে ফাইনালি আমরা তুল্য তড়িৎচালক বল পেয়ে গেলাম এটা। এই রেজাল্টটা মনে রাখো, অনেক সময় এটা ডাইরেক্ট কোশ্চেন দেয়, এখান থেকে সলভ করতে পারবো, তখন আর সলভ করে তোমাকে বার করতে হবে না। এই রেজাল্টটা মনে রাখো, নেক্সট টাইম যখন তোমাকে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দেবে ভ্যালু বসিয়ে, তখন তোমরা এটা বার করতে পারবে। ঠিক আছে, তুল্য তড়িৎচালক বল 1 বাই R2 প্লাস R1 ER2 প্লাস E2 আর। কি করে মনে রাখবে আমি সেটারও টেকনিক বলে দিচ্ছি, দেখো কি করে মনে রাখবে। এরকম একটা ক্লাউড বানাও, তুল্য তড়িৎচালক বল যখন বার করতে বলবে ই তুল্য, প্রথমে 1 বাই যেই রোধ দুটো বলবে সেই রোধ দুটো যোগ করে দাও 1 বাই সেটা, ইন্টু প্রথমটার সাথে দ্বিতীয়টার গার্লফ্রেন্ড যোগ করো, দ্বিতীয়টার সাথে প্রথমটার গার্লফ্রেন্ড যোগ করো, প্রথম কোষটার সাথে দ্বিতীয় কোষটার গার্লফ্রেন্ড, দ্বিতীয় কোষটার সাথে প্রথম কোষটার গার্লফ্রেন্ড। ও ওর চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, প্রথমটার সাথে দ্বিতীয়টা গার্লফ্রেন্ড, দ্বিতীয়টার সাথে প্রথমটা গার্লফ্রেন্ড, আর 1 বাই R1 প্লাস R2। যদি দুটো কোষ দেওয়া থাকে,
আর R1 R2 কি আভ্যন্তরীণ রোধ, এটা কিন্তু অভ্যন্তরীণ রোধ। R1 R2 কি অভ্যন্তরীণ রোধ। কি বললাম, তুল্য তড়িৎ চালক বল যখন বার করতে হবে 1/R1 প্লাস R2, প্রথমে অভ্যন্তরীণ রোধ দুটোকে যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও। 1 প্রথম কোষটার সাথে অপর কোষের অভ্যন্তরীণ রোধ যোগ করো, মানে গুণ করো, প্লাস পরের কোষটার সাথে প্রথম কোষটার রোধ মাল্টিপ্লাই করো, প্রথমটার সাথে দ্বিতীয়টার গার্লফ্রেন্ড, দ্বিতীয়টার সাথে প্রথমটার গার্লফ্রেন্ড। ওকে, এই কোষের সাথে এর অভ্যন্তরীণ রোধ, এই কোষের সাথে এই অভ্যন্তরীণ রোধ, এই কোষের সাথে এই অভ্যন্তরীণ রোধ। যদি দুটো কোষ এরকম সমান্তরাল সমবায় থাকে তার তুল্য তড়িৎচালক বল। বাইরে একটা 1/R1 প্লাস R2 করে দাও। ব্যাস, আমাদের এবিটিএ টেস্ট পেপার 253 পেজের সব গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেছে। এই ভিডিওটা আমি বানাতাম না, তবুও একজন আমাকে বলল কমেন্ট করে যে এটা করে দিতে, তাই আমি করে দিলাম। বিকজ আমাদের চ্যানেলে কোনো 12 এর ভিডিও এখনো আপলোড করা হয়নি। তাছাড়া তোমরা দেখতে পারো আমাদের নতুন ভিডিও, মুর্শিদাবাদের গোল বলের পেছনে কি ফিজিক্স আছে, কি করে আগেকার যুগে সিসিটিভি ক্যামেরা ইউজ করা হতো, এখনো তোমরা ইউজ করতে পারো কি করে, রাস্তার ধারে ওরকম আয়না, এরকম গোল আয়না কেন থাকে, এই ভিডিওটা আমরা ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দেবো। তাছাড়া এইটার পিডিএফ সলিউশন ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দেওয়া থাকবে। বাকি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড বাই।